হ্যালো। আজকে আবার আমরা এসেছি, এক জায়গায় হয়েছি। তো আজ আমরা একটা কবিতা পড়ব। তো সে দেখে নেব, বুঝে নেব। সেই কবিতাটা হচ্ছে অ্যান এপ্রিল ডে। অ্যান এপ্রিল ডে, এই যে কবিতাটা, এটা লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, কবি যিনি, তার নাম। তো তিনি অনেক পুরনো কবি, এবং এই সময়ের যে কবিতাগুলো, ওনার জন্মটা দেখো 1807 আর মৃত্যু হচ্ছে 1882। তো এই রকম সময়টা ইতিহাসের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাতে কি হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ইউরোপে একটা জোয়ার আসছে, বিজ্ঞানের, শিল্পের, বিভিন্ন কিছুর জোয়ার আসছে। অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে, এর কিছুটা আগে থেকেই যেটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে চার্লস ডারউইন, তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো তার নাম। সেই চার্লস ডারউইন কি করছেন, বলছেন যে মানুষকে কিন্তু গড সৃষ্টি করেননি, অর্থাৎ মানুষ ঈশ্বরের সৃষ্টি করা কোনো প্রাণী নয়। মানুষের জন্ম কোথা থেকে হচ্ছে, মানুষের জন্ম হচ্ছে অনেক আগে, এবং মানুষ আজকে আমরা যেটা, সেটা হচ্ছে আমরা একটা বিবর্তনের ফল। এবং এই বিবর্তনটা কার থেকে হচ্ছে, যেটা খুব শকিং, সেটা হচ্ছে যে বাঁদর শ্রেণীর যে প্রাণীরা একসময় পৃথিবীতে ছিল বা এখনো আছে, তো সেই বাঁদর শ্রেণী প্রাণীদের থেকে আস্তে 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 আমরা কি করেছি, জেনেটিক্যালি কিছুটা আলাদা হয়েছি, এবং আলাদা হতে হতে আরো উন্নত, আরো উন্নত, আরো উন্নত করতে করতে আমরা হোমোসেপিয়েন্স বা মানুষ তৈরি হয়েছি। এবং এই ধারণাটা কি করছে, এই ধারণাটা যেটা করছে সেটা হচ্ছে মানুষের এত যুগের, এত পুরনো বছর ধরে মানুষ যে বিশ্বাস করে এসেছিল যে মানুষের জন্ম হচ্ছে আদম আর ইভের থেকে, সেই বিশ্বাসটাতে কিন্তু প্রচণ্ড ধাক্কা লাগছে। অর্থাৎ মানুষের যে ধর্মবিশ্বাস, যেটার উপরে মানুষ দাঁড়িয়ে থাকে, তার জীবনটা দাঁড়িয়ে থাকে একটা ধর্মের উপরে, সেই বিশ্বাসে প্রচণ্ড জোরে আঘাত লাগছে, এবং মানুষ কিন্তু কিছুটা দিশেহারা হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম জ্ঞানের বিকাশ ঘটছে, বিজ্ঞানের বিকাশ ঘটছে, দর্শনের বিকাশ ঘটছে। এবং এই সমস্ত বিকাশগুলো ঘটতে গিয়ে কি দেখা যাচ্ছে, এই সমস্ত বিকাশগুলো ঘটতে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষের জীবনটা যেন হঠাৎ করে কেমন একটা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। মানুষ যেন কিরকম একটা হয়ে যাচ্ছে, তারা সব কিছু আমার 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 এই ব্যাপারটাতে চলে আসছে, বস্তুতান্ত্রিক একটা জিনিস মানুষের মধ্যে গ্রো করছে। তো এবার এটা সব একটা কি করছে, মানুষের মনের মধ্যে কোথাও একটা যেন নৈরাশ্য জমা করছে, মানুষকে কোথাও একটা নিরাশাবাদী করে তুলছে। তো এইভাবে তো জীবন চলতে পারে না। তাহলে দায়িত্বটা কে নেবে এখান থেকে বের করা? এরকম সময়তে যে দায়িত্বটা পালন করে যারা, তারা হচ্ছে যে এই ক্রিটিক্যাল সময়গুলোতে, সেটা হচ্ছে লেখক যারা থাকেন তারা, কেউ গল্পের মাধ্যমে, কেউ কবিতার মাধ্যমে, কেউ উপন্যাসের মাধ্যমে মানুষকে কি করে, রাস্তা দেখানোর চেষ্টা করে। তো এই রাস্তা দেখানোর চেষ্টা করতে গিয়ে কি করা হলো, দেখা গেল যে মানুষ যে জিনিসটা করছিল, শিল্প বিপ্লব হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে, মানুষ জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, শহর তৈরি হচ্ছে, এরকম সব ব্যাপার স্যাপার ঘটছে। যুদ্ধ করছে মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে, নতুন নতুন অস্ত্র তৈরি হচ্ছে মানুষকে মারার জন্য। সেই রকম সময়তে কবিরা কি বললেন, ব্যাক টু নেচার, ব্যাক টু বেসিক। আমাদের মূলটা কিন্তু নেচারে আছে, আমাদেরকে ফিরে যেতে হবে নেচারের কাছে। এবং এই চিন্তা ভাবনা থেকে একটা একটা করে বিভিন্ন কবি কিন্তু উঠে আসছেন, এবং তারা নেচার বা প্রকৃতি বন্দনায় তারা কিন্তু মেতে উঠছেন। এবং আমরা সেখানে কি দেখছি, যে নেচারের কাছে আমরা যদি আমাদের জীবনে শান্তি পেতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমাদের বারবার কি করতে হবে, নেচারের কাছে ফিরে যেতে হবে, এবং নেচারকে আমাদের জীবনে স্বীকার করে নিতে হবে। তো এই প্রেক্ষিতে কবিতাগুলো ওই সময়গুলোতে লেখা হচ্ছিল। এইরকম কবিতা, এই যে নেচারকে প্রেস করে যে কবিতা, এই ধরনের কবিতাগুলো সাধারণত আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে রোম্যান্টিক পোয়েম। রোম্যান্টিক বলতে সাধারণভাবে আমাদের মাথাতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে প্রেমের কথা আসে। প্রেম বলতে দুটো মানুষের ভালোবাসার কথা আসে। কিন্তু এখানে যে প্রেমের কথা বলা হচ্ছে, এখানেও প্রেমের কথা বলা হচ্ছে, কিন্তু প্রেমটা মানুষের সাথে প্রকৃতির, অর্থাৎ মানুষের প্রকৃতির প্রতি যে ভালোবাসা, তার কাছে যে সাবমিশন, তার কাছে যে আত্মসমর্পণ, নিজের সবটা ঢেলে দেওয়ার প্রকৃতির কাছে, যে আমি তোমার থেকে এসেছি, আমি তোমারই, এবং তুমিও আমার, এই যে ভাবনাটা, এই ভাবনাটাকে জোরালো করা হচ্ছে কিসে, এই রোম্যান্টিক পোয়েমগুলোর মাধ্যমে।
তো এবার আমরা পোয়েমটা স্টার্ট করি। পোয়েমটা আমরা বেশ কয়েকটা স্ট্যান্ডাতে দেখবো এবং স্ট্যান্ডাগুলোও আমরা দেখে নেবো যে কী হিসাবে আছে। প্রথমে যেটা ফার্স্ট স্ট্যান্ডা যেটা আছে সেখানে যেটা তিনি করছেন সেটা হচ্ছে যে দ্য পোয়েট ইন্ট্রোডিউসেস আস টু দ্য সিজন দ্যাট ইজ স্প্রিং। পোয়েট আমাদেরকে কি করছেন না, যে স্প্রিং আসছে, যে বসন্তকালটা আসছে, সেই বসন্তকালের সাথে আমাদের প্রথম স্ট্যান্ডাতে পরিচয় ঘটাচ্ছেন। কিভাবে? When the warm sun that brings seed time and harvest has returned again, 'tis sweet to visit dusty Lud, where springs the first flower of the plain. তো প্রথম স্ট্যান্ডাতে আমরা কি দেখছি? When the warm sun, warm মানে কিন্তু যে উজ্জ্বল ঝকঝকে যে 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 গরমটা আমাদের শরীরকে আরাম দেয়, আমাদের স্কর্চিং হিট নয়, যেটা দাবদাহ নয়, যেটা পুড়িয়ে দেয় শরীরটাকে, সেটা নয়, যে কাঁচা মিঠে রোদ যেটা শীতকালে আমরা আমাদের দেশে, এটা তো আমেরিকার কবি উনি ওখানকার ওয়েদার হিসাবে লিখেছেন, কিন্তু আমাদের দেশে তো যে সূর্যকে আমরা দেখি সেটা পুড়িয়ে দেওয়ার মতো সূর্য, কিন্তু শীত চলে যায়, বসন্ত আসে, সেই সময় সেই যে কাঁচা মিঠে যে রোদ, যে আরাম পিঠে আমাদের লাগে, সেই সূর্যের কথা এখানে বলা হচ্ছে। ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, সে কি বয়ে আনছে, কিসের বার্তা বয়ে আনছে? সিড টাইম অ্যান্ড হারভেস্ট। সিড টাইম হচ্ছে বীজ বপন করা, হারভেস্ট হচ্ছে ফসল তোলা। অর্থাৎ আমরা যখন উপযুক্ত আবহাওয়া পাই, অনুকূল আবহাওয়া পাই, তখন আমরা দেখি যে চাষি ভাইরা কি করেন। চাষি ভাইরা যেটা করেন সেটা হচ্ছে মাঠে বীজ বোনেন, সেটা যত্ন নেন, তারপরে একটা সময়ের পরে সেই ফসলটাকে বাড়িতে নিয়ে আসে এবং তারপর সেটা আমাদের কাছে পৌঁছায়। তো সেই সিড টাইমের হারভেস্ট এটার কথাই বলা হচ্ছে। হ্যাজ রিটার্ন এগেন, আবার ফিরে এসছে। হ্যাজ রিটার্ন এগেন মানে আবার ফিরে এসছে। কিন্তু তাহলে কি এটা চলে গেছিল? এটা কি তার মানে ছিল না? সেটাই এবার আমরা দেখব। টিজ বলতে ইট ইজ, এখানে কবিতার ভাষায় ইট যেটা, সেই আইটাকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং দেখো একটা মাথায় দেখো একটা অ্যাপোস্ট্রফি আছে, সেই অ্যাপোস্ট্রফির পর ক্যাপিটাল টি, এটা কবিতার ভাষায় করা হয়। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড where springs the first flower of the plain. It is sweet to visit, খুব ভালো লাগে আমাদের, এটা খুব মধুর। সুইট বলতে এখানে মধুর। সুইট টু ভিজিট স্টিলউড বলতে, স্টিল মানে যেটা দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে সেরকম, কিন্তু এখানে স্টিল বলতে আমাদের শান্ত, সমাহিত, এই যে শব্দগুলো বাংলাতে, সেই শব্দ দিয়ে আমরা এই স্টিলটাকে বুঝবো। স্টিলউড অর্থাৎ শান্ত সমাহিত একটা জঙ্গল, যেখানে গাছেরা দাঁড়িয়ে আছে, খুব শান্ত নিরিবিলি নীরবে তারা দাঁড়িয়ে আছে। হোয়াইট স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। স্প্রিংস বলতে এখানে বসন্ত নয়, স্প্রিংস বলতে এখানে ব্লসমকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে ফুল ফোটা, সেই ফুল ফোটাকে বোঝানো হচ্ছে। স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন অর্থাৎ বসন্ত। এখানে স্প্রিং কথাটা মানেই বললাম যে ব্লসম বা ফোটা। তো প্রথম যে ফুলটা, সমধুনির যে প্রথম ফুলটা, সেটা তো এখন ফুটছে, অর্থাৎ এপ্রিল মাসটা হলো ফুল ফোটার সময়। যাদের পাহাড়ে যাওয়ার আইডিয়া আছে বা আইডিয়া বলবো না, মানে অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তারা জানো যে এপ্রিল মাসে কিন্তু পাহাড়ে প্রচুর ফুল ফোটে এবং এই সময়টা কিন্তু ফুলের সময়। এপ্রিল মাস গেলে যখন যদি আমরা কেউ পাহাড়ে যাই, আমরা দেখি পাহাড়ের যে নিচের যে জমিগুলো থাকে, সেই জমিগুলো কী থাকে, ফুলে 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 ভরা থাকে এবং অত্যন্ত কালারফুল একটা সিনারি আমাদের সামনে সেখানে তৈরি হয়। সামনে এইদিকে বড় পাহাড়, মাঝখান থেকে এইভাবে পাহাড়টা নেমে যাচ্ছে, সেখানে ভ্যালি রয়েছে, সেই ভ্যালির মধ্যে থরে 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 রঙিন রঙিন নানা রকম ফুল ফুটে আছে, প্রজাপতিরা উঠছে। এরকম দৃশ্য আমরা পাহাড়ে এপ্রিল মাসে দেখতে পাই। তো এখানে স্প্রিংস যেটা, স্প্রিংস মানে আমি বললাম যে স্প্রিংস বলতে ফুলের ফোটা, অর্থাৎ ব্লসম বলতে আমরা বুঝাবো, অর্থাৎ BLOSSOMS
ব্লসমস। আবার স্প্রিং কথাটা এখানে কিন্তু ব্যবহার হয়েছে দুটো অর্থে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফুল ফোটা অর্থে ব্যবহার হচ্ছে, আরেকটা কি অর্থে ব্যবহার হচ্ছে, আরেকটা ব্যবহার হচ্ছে স্প্রিং সিজনকে ওয়েলকাম করা হচ্ছে সেটা হিসাবেও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এপ্রিল মাস মানে কিন্তু অ্যাডভেন্ট অফ স্প্রিং সিজন। বেশ, তাহলে এইটাতে আমরা কি পেলাম, ইন্ট্রোডাকশনটা পেলাম স্প্রিংয়ে। এবার আমরা চলে আসবো সেকেন্ড স্ট্যান্ডা। সেকেন্ড স্ট্যান্ডাতে আছে যে এখানে তিনি কি বলছেন, এখানে দ্য পোয়েট গিভস দ্য রিজন ওয়াই হি লাভস দ্য সিজন সো মাচ। অর্থাৎ তিনি আমাদের সেকেন্ড স্ট্যান্ডায় কি বোঝাতে চাইছেন, যে তিনি কেন এই এপ্রিল মাস বা এই যে স্প্রিং সিজন আসছে সেটাকে তিনি এত ভালোবাসছেন। I love the season well, when forest glades are teeming with bright forms, nor dark and many-folded clouds foretell the coming on of storms. তো I love the season well. আমি এই সময়টাকে খুব ভালোবাসি। When forest glades are teeming with bright forms. Glade বলতে ছোট্ট যে ওপেনিং জায়গা, মানে যখন জঙ্গলের মধ্যে আমরা যাই, জঙ্গলের মধ্যে গেলে পরে দেখবে যে গাছ আছে, বড় বড় গাছ আছে। এখানে পাহাড়ের মধ্যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে বড় বড় গাছ আছে, কিন্তু কোথাও কোথাও কিছুটা করে ফাঁকা জায়গাও থাকে, একটু ক্লিয়ার থাকে জায়গাটা, কম গাছ থাকে, অথবা বেশ প্লেন ল্যান্ড একটা থাকে, আবার তারপরে গাছ থাকে, এরকম জায়গা থাকে, সেই জায়গাটাই হচ্ছে গ্লেড। আর তার সাথে দেখো আছে গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। টিমিং বলতে এখানে ভর্তি থাকে, পরিপূর্ণ হয়ে থাকে। ব্রাইট ফর্ম মানে ফুলফিল, টিমিং বলতে ফুলফিল থাকে কি দিয়ে, ব্রাইট ফর্ম মানে আকার, ব্রাইট বলতে উজ্জ্বল। অর্থাৎ প্রকৃতি এই সময়ে নিজেকে উজ্জ্বল রঙে, ঝলমলে রঙে সাজিয়ে তোলে, নিজেকে একদম অত্যন্ত সুন্দর করে তোলে। এবং এই যে বিভিন্ন রং, যে কালার, সেটার যে ফর্ম বলতে এখানে বিভিন্ন আকারে, ফুলের আকারে, প্রজাপতির আকারে, বিভিন্ন কীট পতঙ্গের আকারে, এবং গাছের কালারের আকারে, সূর্যের আলোর আকারে, কালারের আকারে, বিভিন্ন ফর্মে সে কী করে, নিজেকে অদ্ভুতভাবে একটা সাজিয়ে তোলে, এবং যেটা কি মনোমুগ্ধকর। তো এই সময়টাকে তিনি অত্যন্ত ভালোবাসছেন। এবং কি বলছেন, নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। অর্থাৎ এই সময়ে আকাশে কোনো কালো মেঘ থাকবে না, যে কি করবে না, ভবিষ্যৎবাণী করবে না যে ওই দেখো আকাশে মেঘ করেছে, এক্ষুনি ঝড় আসবে, বৃষ্টি আসবে, চলো চলো পালায় পালায় ঘরে ঢুকতে হবে, এরকমটা কিন্তু নয়। আকাশে মেঘ থাকলেও আকাশ ক্লিয়ার থাকবে, যদি মেঘ থাকে তুলোর মতো, পেঁচা তুলোর মতো একটু একটু করে মেঘ যেন ভেসে বেড়াবে, কিন্তু কখনোই সেটা ঝড়ের আবাহন নয়, কখনোই সেটা ঝড়ের আসার কোনো রকম কথা আমাদেরকে বলবে না। এখানে কয়েকটা জিনিস আমরা দেখিনি, সেটা হচ্ছে যে ফোরটেল বলতে আমি এগুলো লিখছি না, তোমাদের কবিতার মধ্যে দেখবে লাল লাল করে যে ইয়েগুলো দেওয়া আছে, শব্দগুলো দেওয়া আছে, তার মানেগুলো আমি বলছি ঠিকই, কিন্তু সেগুলো আবার বইয়ের পেছন দিকে উল্টালেই তোমরা পেয়ে যাবে, সেগুলো আর লিখে সময় নষ্ট করছি না। তো যেগুলো নেই সেগুলোই বরঞ্চ করে দিই। ফোরটেল বলতে প্রেডিক্ট, PREDICT, প্রেডিক্ট মানে ভবিষ্যতে কি ঘটবে, অর্থাৎ কি ঘটতে চলেছে সেইটার একটা অনুমান করা, সেটাকে বলা হয় প্রেডিক্ট। দ্য কামিং অফ স্টর্ম, কামিং অন অফ স্টর্ম, কামিং অন বলতে কামিং অন অর্থাৎ যেটা আসছে, COMINGON, দেখো একটা হাইফেন দেওয়া আছে, কামিং অন একসাথে উচ্চারণ করবে এই হিসাবে। কামিং অন বলতে অ্যাডভেন্ট, ADVENT, অ্যাডভেন্ট যেটা আসছে, যেটা ফরওয়ার্ডিং, সেরকম জিনিসকে কামিং অন। তো দ্য কামিং অন অফ স্টর্মস, স্টর্ম বলতে ঝড় বা বৃষ্টিকে বোঝায়। তো তাহলে পরে সেকেন্ড স্ট্যান্ডার্ডে আমরা যে জিনিসটা পেলাম সেটা কি পেলাম, যে তিনি আমাদেরকে, তাহলে পোয়েট এখানে আমাদেরকে কি বলছেন না, পোয়েট আমাদেরকে বলছেন যে এপ্রিল ইজ দ্য মান্থ অফ ফ্রেশনেস অ্যান্ড ফ্রিডম। অর্থাৎ এই সময়টা ফ্রেশনেস অ্যান্ড ফ্রিডম দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা।
ফ্রেশনেস, অর্থাৎ চারিদিকটা এত সুন্দর ঝকঝকে যে এটা আমাদের কাছে খুব ফ্রেশ রিফ্রেশিং লাগবে। আর ফ্রিডম, ফ্রিডম মানে মুক্তি, অর্থাৎ যে জিনিসটা কেন মুক্তি, মুক্তি মানে কি, মুক্তি বা স্বাধীনতা মানে কি, এটা তো কোনো এরকম পেনের মতো জিনিস নয় যেটা আমি ধরে থাকতে পারি। মুক্তি বা স্বাধীনতা হচ্ছে সেটা যেটা আমাদের মনকে উন্মুক্ত করে, উদার করে, যেটা আমাদের মনটাকে আনন্দে ভরিয়ে তোলে। তো এরকম একটা যদি সিজন আসে যেটা আমাদের মনকে মুক্ত করে, মনটাকে উদার করে, আমাদের চোখের দৃষ্টি প্রসারিত করতে সাহায্য করে, আমাদের মনটাকে প্রচণ্ড ভালো লাগায় রূপে রসে গন্ধে যদি ভরিয়ে তোলে, তাহলে সেটা অবশ্যই ফ্রিডম। কেমন? বেশ, পরে চলে আসি। এরপরে যেটা হচ্ছে থার্ড স্ট্যান্ডা। থার্ড স্ট্যান্ডাতে কি করছে তিনি, এবার থার্ড স্ট্যান্ডাতে এসে দেখাচ্ছেন যেটা, সেটা হচ্ছে হি ডিসক্রাইবস দ্য গ্রোথ অফ দ্য সিজন। কথাটা মার্ক করো, দ্য গ্রোথ অফ দ্য সিজন। গ্রোথ অফ দ্য সিজন বলতে, গ্রোথ বলতে বেড়ে ওঠা, বা কেমন করে এই সিজনটা নিজেকে সাজিয়ে তুলছে, ভরিয়ে তুলছে, তার কথা। From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives, though striken to the heart with winter's cold, the drooping tree revives. From the earth's loosened mold, earth's loosened mold অর্থাৎ ঝুড়ো মাটি, মাটির মধ্যে থেকে গাছ তার কী করে, রস, খাদ্যদ্রব্য সমস্ত কিছু সংগ্রহ করে এবং এটা দিয়েই সে পরিপুষ্ট হয়ে ওঠে। যে উর্বর মাটি, সেই উর্বর মাটি থেকে গাছ এখন কি করছে, সংগ্রহ করছে, খাবার সংগ্রহ করছে। দ্য স্যাপলিংস ড্র ইট সাস্টেনেন্স। স্যাপলিং, স্যাপলিং হচ্ছে ছোট্ট 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 পুচকে পুচকে যে চারা গাছগুলো হয় সেগুলো হচ্ছে স্যাপলিং। দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেনেন্স। সাস্টেনেন্স বলতে এখানে কিন্তু প্রাণ রস, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি নারিশমেন্ট। নারিশমেন্ট অর্থাৎ প্রাণ রসটাকে সে কি করছে, সংগ্রহ করছে। অ্যান্ড থ্রাইভস, এবং থ্রাইভ বলতে গ্রো স্ট্রং, অর্থাৎ সে নিজেকে আরও শক্তিশালী, আরও সমর্থভাবে নিজেকে তৈরি করছে, অর্থাৎ আগামী দিনের যে লড়াই, আগামী দিনের যে বেড়ে ওঠা, সেটার জন্য সে নিজেকে তৈরি করছে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস। যদিও এখানে তিনি কি বলছেন যে দো স্ট্রাইকেন টু দ্য হার্ট, হার্ট বলতে হৃদয়, ভিতর, মানে আমাদের অন্তর। তো এখানে গাছের কথা বলা হচ্ছে। যদিও এই স্প্রিংয়ের আগে কি ছিল, উইন্টার ছিল, যে সময়টাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, সাংঘাতিক ঠান্ডা ছিল, বরফ পড়েছিল এবং চারিদিক সাদা হয়ে গেছিল, সেই সময় ঠান্ডাতে জমিয়ে দিয়েছিল সব কিছুকে। তো তিনি কি বলছেন যে সেই একদম ভিতর পর্যন্ত গাছগুলোকে যে নড়িয়ে দিয়েছিল, যেটা সেই উইন্টার্স কোল্ড, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস। ড্রুপিং অর্থাৎ ঝুঁকে পড়েছিল, মাথা নত হয়ে গেছিল, তারা উঠতে পারছিল না, সোজা হতে পারছিল না। দেখে মনে হচ্ছিল এটাই বোধহয় তাদের শেষ সময় এসে গেছে। কিন্তু এখন আবার কি দেখা যাচ্ছে, তারা গা ঝাড়া দিয়ে উঠছে, তারা নিজেদেরকে মেলে ধরছে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা এটাকে বলতেই পারি যে ইট সিমস দ্যাট দ্য রাইটার ইজ আ, যে এটাকে আমরা বলতেই পারি যে উইন্টার ইজ আ টেস্ট, অর্থাৎ পরীক্ষা। উইন্টার একটা পরীক্ষা ছিল, অ্যান্ড দ্য স্প্রিং ইজ দ্য রেজাল্ট অফ দ্য টেস্ট। অর্থাৎ স্প্রিংটা কী ছিল, স্প্রিংটা হলো সেই পরীক্ষার রেজাল্ট। অর্থাৎ উইন্টার, আমাদের পরীক্ষা যখন দিই আমরা দেখবে জড়ো হয়ে যায়। আমাদের যখন কঠিন অঙ্ক আসে, কঠিন কোনো সমস্যার মুখে পড়ি, কঠিন ইংরেজি কিছু একটা লিখতে হবে, এরকম পরীক্ষাতে পড়ে যায়, তখন কি হয়, আমাদের ভেতর পর্যন্ত একদম নড়ে যায় যে এ বাবা এটা কি হলো। কিন্তু
এরপর যখন আমরা সাকসেসফুলি সেই পরীক্ষাটাকে ঠান্ডা মাথায় ওভারকাম করি, আমরা যখন সেখান থেকে বেরিয়ে আসি, তারপর তার যখন রেজাল্টটা দেখি, তখন সেটা কিন্তু অত্যন্ত আনন্দজনক। অর্থাৎ আমি পেরেছি, যতই কঠিন পরীক্ষা হোক আমি কিন্তু পাশ করেছি। এই যে জায়গাটা, এটা প্রকৃতির ক্ষেত্রেও কাজ করে। অর্থাৎ প্রকৃতিও পরীক্ষা নেয়। প্রকৃতি যে সবসময় তোমাকে এমনিই ছেড়ে দেবে সেটা নয়, সব কিছু দিয়ে তোমাকে ভরিয়ে দেবে সেটা নয়। প্রকৃতিও মাঝে মাঝে তোমার এন্ডিওরেন্স, তোমার ক্ষমতা, তোমার যে ভেতরের যে শক্তি, প্রাণ শক্তি, সেইটাকে সবসময় একবার করে কি করবে, মাঝে মাঝে পরীক্ষা নেবে এবং সে দেখে নেবে যে তুমি সত্যিই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছো কিনা। এতে প্রকৃতি নিজেও বোধ হয় একটু খুশি হয় যে হ্যাঁ, আমি যাকে তৈরি করেছি সে কঠিন পরীক্ষার মধ্যে দিয়েও কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফোর্থ স্ট্যাঞ্জা। এবং ফোর্থ স্ট্যাঞ্জাতে আমরা কি দেখবো, যে ফার্স্ট স্ট্যাঞ্জাতে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রাইমারি গিফট অফ দ্য সিজন, অর্থাৎ স্প্রিং এর প্রাথমিক যে গিফট ছিল সেটা আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে যে সে প্রাণ সৃষ্টি করছে, প্রাণ তৈরি করছে। অর্থাৎ এতদিন যে বীজগুলো মাটির নিচে ছিল তারা স্প্রাউট আপ হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, তারা গাছ হচ্ছে, ছোট ছোট গাছ, তারা মাথা তুলছে, বাতাসে হালকা হালকা করে তারা মাথা নাড়ছে এবং তাদের আনন্দ খুশি তারা জানান দিচ্ছে যে হ্যাঁ, আমরা বেরিয়েছি, আমরা আছি, আমরা শেষ হয়ে যাইনি, বরফের নিচে চাপা পড়ে যায়নি। এই যে জানান দেওয়া, এই জানান দেওয়াটাই হচ্ছে প্রাথমিক। এর পরবর্তী ক্ষেত্রে কি, এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসে এই জানান দেওয়ার পর সেটা হচ্ছে সেলিব্রেশন। সেলিব্রেশন বলতে এই সময়টাকে আমরা কি করব, সেলিব্রেট করব। এই সময়টাকে আমরা, যে পরবর্তী সময়, সেটাকে আনন্দ মুখরিতভাবে তাকে আমরা গ্রহণ করব। সেই জিনিসটা কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফে আসছে। আমি ভুল বললাম, ফোর্থ প্যারাগ্রাফে আসছে। ভুল বলছি, প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ এখানে হয় না, কবিতাতে স্ট্যান্ডা হয়। প্যারাগ্রাফ গদ্য যখন আমরা পড়বো তখন হয়। তো দ্য সফট warbled song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest opening. এখানে কি হচ্ছে, পাখিদের কথা বলা হচ্ছে এবং এবং তার সাথে যেটা বলা হচ্ছে যে পাখিদের কথা দেখো এখানে আছে, যে দ্য সফট warbled song, যে কিচিমিচি কিচিমিচি মৃদুমন্দ যা আওয়াজ, পাখিদের যে গল্প করা, তাদের যে কলতান, যেটা মুখরিত করে তুলেছে চারিদিকটা এবং পরিবেশটাকে যেন বেশ একটা গানের সুরের মতো করে কি সুন্দর করে বেঁধেছে, এই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে। এবং তার সাথে সাথে কি হচ্ছে, comes from the pleasant woods and colored wings glance quick in the bright sun. colored wings, পাখিদের যে রঙিন ডানা, সেগুলোর মধ্যে সূর্যের আলো পড়ছে এবং সূর্যের আলো কি হচ্ছে, সেই কিরণ সেখান থেকে, সূর্যের কিরণ সেখান থেকে ছিটিয়ে বেরোচ্ছে, ছিটকে বেরোচ্ছে, রিফ্লেক্ট করছে এবং সেটা অত্যন্ত চকচক চকচক করছে এবং সেটা অত্যন্ত মধুর, প্লেজেন্ট এবং চারিদিকে যেন একটা রঙের খেলা, রঙের একটা উৎসব লেগে গেছে এবং পাখিরা, রঙিন রঙিন পাখি সমস্ত কিছু উড়ে বেড়াচ্ছে চারিদিকে, তাদের ডানার মধ্যে সূর্যের আলো পড়ে সেটা পিছলে বেরিয়ে যাচ্ছে। এই যে একটা ইমেজারি, এই যে একটা দৃশ্যকল্প তৈরি হচ্ছে, সেই জিনিসটা কিন্তু দেখো আমরা ওই জায়গাতে থাকি চাই না থাকি, আমরা কিন্তু বুঝতে পারছি, আমরা কিন্তু কি করতে পারছি, ভেতরে আনন্দ পাচ্ছি। comes from the pleasant wood and colored wings glance quick in the bright sun that moves along the forest opening. forest opening, জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে, এখানে তোমার দেখা একটা ছবি আছে, 3-4-5টা গাছ আছে বড় বড়, তার মধ্যে দেখো নিচে ফুল ফুটে আছে, গাছের ওপর দিকগুলো রঙিন, মাঝখান দিয়ে যে ক্লিয়ারিং, অর্থাৎ ফাঁকা ফাঁকা যে এঁকে বেঁকে যে ফাঁকা ফাঁকা রাস্তাগুলো, সেই রাস্তার মধ্যে দিয়ে পাখিরা কিচিরমিচির করতে করতে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। আমাদের কিন্তু এখানে কি মনে হচ্ছে, ইট ইজ দ্য জয় অফ দ্য নেচার দ্যাট দ্য এরিয়া উইথ অ্যান এক্সট্রিম সেন্স অফ কালার অ্যান্ড সাউন্ড। এবং এই জিনিসটা কি বোঝাচ্ছে, যে নেচার নিজেকে যেন এবার সেলিব্রেট করছে গানের মধ্যে দিয়ে,
কালারের মধ্যে দিয়ে সে চারপাশটাকে ভরিয়ে তুলেছে এবং নিজেকেই সে নিজের মধ্যে দিয়ে নিজের এই সৌন্দর্যকে নিজেই যেন কি সুন্দরভাবে সেলিব্রেট করছে। এরপরে আমরা ফিফথ স্ট্যান্ডাতে আসছি এবং ফিফথ স্ট্যান্ডাতে আমরা কি দেখছি না, সেটা হচ্ছে এটাও কিন্তু কন্টিনিউটি অফ দ্য প্রেজ অফ দ্য নেচার, অর্থাৎ আগের যে যে গোটা জিনিসটা আমরা দেখলাম নেচার সম্বন্ধে, যে তিনি নেচারের বন্দনা করছেন, প্রেজ করছেন, সেই প্রেজ বা বন্দনা যে নেচারের, সেই প্রকৃতি বন্দনা বা প্রেজ অফ নেচার যেটাকে আমরা বলছি, সেই জিনিসটাই আমরা ফিফথ স্ট্যান্ডার্ডে দেখছি এবং খুব স্ট্রংলি দেখছি। এবং এরপরে আমরা কি করছি, প্রথমে আমরা গাছেতে বেড়ে ওঠা দেখলাম, জন্মানো দেখলাম, তারপরে আমরা কোনটা দেখছি, তারপরে আমরা দেখছি যে পাখিদের কিচিরমিচির, বিভিন্ন রঙের যে খেলা, সেই যে রঙের ছটা, সেই জিনিসটা আমরা দেখছি। এবং তারপর আমরা কি দেখছি, এরপর দূরের প্রকৃতিগুলোকেও এবার আমরা দেখব। সেটা হচ্ছে when the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill, and wide and upland glows. এবং সেখানে কি বলছেন উনি, বলছেন যে when the bright sunset fills the silver woods with light, ব্রাইট সানসেট বলতে সূর্য যখন অস্তমিত, অর্থাৎ এবার বিকেলের দিকের কথা উনি বলছেন। তো দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, সূর্য এবার ঢলতে চলেছে, সূর্য এবার বিশ্রাম নিতে যাবে, সে প্রকৃতিও এরপরে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বে একটু পরে। তো সেই রকম সময়তে ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, সিলভার উডস সূর্যের যে আলো, সেই আলো যখন পড়ছে গাছের পাতাতে, সেই পাতার মধ্যে দিয়ে কি হচ্ছে, রূপলি একটা ছটা বেরোচ্ছে, ছকচক 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 করছে পাতাগুলো, এবং দেখে মনে হচ্ছে যেন রূপোর পাতা সাজানো আছে, চারিদিকে ধরে ধরে সাজানো আছে। এবং সিলভার উডস উইথ লাইট, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলো অফ দ্য হিলস, সূর্য যখন আস্তে আস্তে ঢলে পড়ে, সেই রকম সময়তে সে কি করে, পাহাড়ের ওপরে একদিকে সে যেমন আলো দেয়, পাহাড়ের ছায়াটা গিয়ে অন্য পাশে পড়ে। সেইটাই হচ্ছে এখানে বলছেন দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ, অর্থাৎ তার যে ছায়া সেটাকে কি করছে, অন্য পাশে সে যেন ফেলছে, সে যেন তার পাশের জনের গায়ে ফেলছে। ইন দ্য হলোজ অফ দ্য হিল, হলো বলতে ফাঁকা অংশ। যখন আমরা পাহাড় দেখি তখন দেখবে যে একটা পাহাড় এরকমভাবে বিভিন্ন লেয়ারে থাকে, বিভিন্ন লেয়ারে একটা পাহাড় থাকে। যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, খুবই বাজে সূর্য হলো, সে কি করে, তার সানরে রিফ্লেক্ট করে, ফেলে, এবং এর যে এপাশগুলো তখন কি করছে, রূপলি হয়ে আছে, তার যে গাছ, তার যে জায়গা, তার যে অন্যান্য যে ফর্মসগুলো আছে, সেগুলো রূপলি আলোয় চকচক করছে, এবং এর এই যে শ্যাডো, এই পাহাড়ের যে শ্যাডো, সেটা গিয়ে এইখানে পড়ছে, অর্থাৎ অন্যদিকে পড়ছে। এবং হলো বলতে যেটা, এই অংশে, এই মাঝের অংশগুলোকে বলা হচ্ছে হলো, অর্থাৎ যেটাকে আমরা গিরিকন্দর বা গিরিখাত বলে থাকি, তো সেটাকে এখানে হলো বলা হচ্ছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, এবং আপল্যান্ড অর্থাৎ উঁচু দিকের যে জমি, অর্থাৎ উপরের দিকের যে ভূমিগুলো, সেই ভূমিগুলোকে কি করছে, সে আলোয় আলোকিত করে তুলছে। তো এটা আমরা দেখলাম যে আজকে আমাদের কবিতাটা এই পর্যন্ত। এখানে আমরা দেখলাম যে তাহলে নেচারকে কীভাবে উনি বন্দনা করেছেন, প্রেজ করেছেন। আশা করছি বুঝতে পারবে। আরেকবার পড়ো কবিতাটা, পড়লে নিশ্চয়ই ভালো লাগবে, বারবার পড়বে, তাহলে কবিতাটা নিশ্চয়ই আরও বেশি করে বুঝতে পারবে, আরও বেশি করে ভালো লাগবে। আবার পরের বার দেখা হবে অন্য আরেকটা সাবজেক্টে, ঠিক আছে? টিল দেন, গুড বাই।